পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 104 নম্বর পৃষ্ঠার শেষের যে তিনটা ম্যাথ এই 12, 13, 14 এই তিনটা ম্যাথ সমাধান করে দেব। তো লিখিত ম্যাথ এবং খাতায় করতে হবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, একদম সুন্দর করে সহজভাবে কিভাবে এই ম্যাথগুলো সমাধান করা যায় তোমাদেরকে খাতায় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক খেয়াল করো, নিচের দিকে দেখো দেয়া আছে যে বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে। মানে মুনাফা এবং আসল 5 বছর পরে কত হবে সেটা বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে আর একটা হচ্ছে লিখিতভাবে করতে পারি। তো প্রথমে আমরা সূত্রের মাধ্যমে করব। তো সূত্রের মাধ্যমে করার জন্য প্রথমে কি কি দেয়া আছে সেটা লিখতে হবে। দেখো 5% দেওয়া আছে, এটা হচ্ছে মুনাফার হার। তো আমরা লিখব যে মুনাফার হার সমান কত, 5%। আর দেয়া আছে কি 600 টাকা বিনিয়োগ করলে, তার মানে এই 600 টাকা হচ্ছে আসল। আসল হচ্ছে কত, 600 টাকা। এরপরে দেয়া আছে কি তোমার 5 বছরে, মানে সময় দেওয়া আছে কত, 5 বছর। সময় সমান 5 বছর। এখন এই মুনাফা সহ আসল কত হবে বা মুনাফা আসল কত সেটা হচ্ছে বের করব। মুনাফা আসল এটা হচ্ছে আমরা বের করব। তো এখন এই সূত্রের মাধ্যমে যেটা করব, আমরা একটা সূত্র জানি, সেটা লিখব যে আমরা জানি মুনাফা। এই যে মুনাফা আসল আমরা যে বের করব, মুনাফা আসলের আসল তো আমরা জানি, এই যে আসল কত, 600 টাকা, এটা দেয়াই আছে 600। তাহলে এই মুনাফাটা আমাকে বের করতে হবে। তো মুনাফা বের করার একটা সূত্র জানি, মুনাফা সমান হচ্ছে আসল গুণ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে সময়। এটা হচ্ছে আমরা জানি, নিচে আসবে কত, 100। তো এই সূত্রটা আমরা জানি যে মুনাফা সমান হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সময়। তো এখন দেখো এখানে আসল দেওয়া আছে 600, মুনাফার হার দেওয়া আছে কত, 5%, সময় দেওয়া আছে কত, 5 বছর, আর নিচে আছে যে 100। দেখো এখানে যে মুনাফার হার এটা 5% ছিল, আমরা কিন্তু পার্সেন্টেজটা বসাইলাম না, কারণ এই আগেই আমরা 100 দিয়ে দিছি, এই কারণে উপরে শুধু 5 বসালাম, এই 100 তো আগেই দেওয়া আছে। তো এখন যদি আমরা কাটাকাটি করি, এখন কত আসে দেখো, এইখানকার 2টা শূন্য আর এইখানকার 2টা শূন্য আমরা কেটে ফেললাম। তাহলে এখন উপরে থাকলো তোমার হচ্ছে এই 6, 5, 5। তো এখন এই 5 আর 6 গুণ করলে 5, 6, 30। 30কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 30 হয় 150। তার মানে মুনাফা কত হয়, 150। এখন এখানে বলছে যে মুনাফা আসল কত, তাহলে আমরা এখন এখানে দেখো এই প্রশ্নটার দিকে খেয়াল করো যে 5 বছরে মুনাফা আসল কত হবে। তা আমরা লিখতে পারি 5 বছরে মুনাফা আসল হবে, এই আসল আছে কত, 600, আর মুনাফা আমরা বের করলাম কত, 150। তার মানে 5 বছরের মুনাফা আসল হবে এই 600 যোগ 150, এত টাকা। তো এই 600 আর 150 যোগ করলে কত হয়, 750, এত টাকা। তো এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর, যদি আমরা সূত্রের মাধ্যমে করি। আর যদি আমরা সূত্র ছাড়া লিখিতভাবে করি, সেই ক্ষেত্রে দেখো এই যে প্রথমে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার। তো এটা হচ্ছে বিকল্প নিয়ম। বিকল্প মানে তুমি যদি প্রথমটা দাও তাহলে আর এটা করতে হবে না, আর বিকল্পটা দিলে আবার প্রথমটা দিতে হবে না। দেখো এই যে এখানে বলছে বার্ষিক 5% মুনাফা। তো এই বার্ষিক 5% মুনাফা অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা। সমান কত, 5 টাকা। এই বার্ষিক 5%, এই কথার অর্থই হচ্ছে এটা 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। এখন ঐকিক নিয়মে করতে চাইলে আমাকে 1 টাকায় 1 বছরের মুনাফা বের করতে হবে। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা আরও কম হবে। 100 টাকায় যে মুনাফা হয় 1 টাকা আরও কম হবে, আর কম হলে কি, ভাগ। এই 5কে ভাগ করব, এই যে 100 নিচে 1 লিখছি, এই 100 দিয়ে এটাকে ভাগ করব, এত টাকা।
এখন আমার 600 টাকায় 5 বছরের মুনাফা বের করতে বলছে। 600 টাকায়, সুতরাং 600 টাকায় 5 বছরের মুনাফা কত হবে? দেখো এখানে 1 টাকায় 1 বছরের যা ছিল, 600 টাকায় 5 বছর মানে বেশি হবে আরও। তার মানে এই 600 দিয়েও গুণ করতে হবে, এই 5 দিয়ে উপরে গুণ করতে হবে। তো 5-এর সাথে গুণ হবে 600, গুণ হবে এই 5, আর নিচে যেটা আছে 100। দেখো এখন এই যে এইখানে যে আমরা কাটাকাটি করছি উপরে, আর এখানে একই মান আছে, তার মানে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটাকাটি করলাম। 5 6 30, 30কে 5 দিয়ে গুণ করলে কত হবে? এই 150 টাকা। এটা হচ্ছে 600 টাকায় 5 বছরের মুনাফা। তাহলে আগের মতো একই, যে সুতরাং এই 5 বছর পরে মুনাফা আসল হবে এই 600 যোগ, এটা লিখে দিচ্ছি যে 5 বছরে মুনাফা আসল, 5 বছর মুনাফা আসল কত হবে? এই 600 যোগ হচ্ছে 150 এত টাকা। তো যোগ করলে কত হবে? এই যে 750 টাকা। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। তো তুমি যেভাবেই করো, এই লিখিতভাবে চাইলে করতে পারো, এটা সেক্ষেত্রেও 750 পেলা উত্তর, বা যদি তুমি সূত্র মনে রেখে করতে পারো তাহলে এটাও করতে পারো, যেটা তোমার ভালো লাগে। তো এরপরে আমরা পরের অঙ্ক বা 13 নম্বর অঙ্কে যাব। তো 13 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দিল, মানে 26% ছাড় দিল, মানে 100 টাকার জুতা সে আরও 26 টাকা কমে বিক্রি করবে। তো মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 এবং 3108 টাকায় ক্রয় করলেন। এখন ক নম্বরে বলছে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? তো এখন এই যে এখানে 26% ছাড়, এটার অর্থ কী? এই যে 26% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? 26% ছাড়ে বিক্রয় মূল্য কমে যাবে। 26% যেহেতু ছাড় দিছে তাহলে কমে যাবে, তার মানে বিয়োগ করতে হবে। 100 বিয়োগ হচ্ছে 26 এত টাকা। তাহলে 100 থেকে 26 বিয়োগ করলে পাচ্ছে 74 টাকা। তার মানে 26% ছাড়ে বিক্রয় মূল্য হচ্ছে 74 টাকা। এখন 74 টাকা যে বিক্রয় মূল্য হলো, তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল এই যে 100 টাকা, এটাই ছিল ক্রয় মূল্য। কেন? যেহেতু এই যে পার্সেন্টেজ আছে 26%, আর এখানে আমরা 100 থেকেই 26 বিয়োগ করলাম, তার মানে বিক্রয় মূল্য 74 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এই 100 টাকা ক্রয় মূল্য বা প্রকৃত মূল্য। এইখানে ক্রয় মূল্য শব্দটা আসবে না, এখানে আসবে প্রকৃত মূল্য। কারণ 100 টাকা যদি ছাড় না দিত তাহলে এই জুতা জোড়ার দাম ছিল 100 টাকা, যেহেতু ছাড় দিছে দাম হয়ে গেছে কত? 74 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখানে যেমন বলছে যে মনোরঞ্জন 2 জোড়া জুতা এই 2590 এবং 3108 টাকা ক্রয় করলেন। আচ্ছা দেখো, এখানে যে 26% ছাড়ে বিক্রয় মূল্য যে 74 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, এইখানে একটু বোঝার বিষয় আছে যে দোকানদারের হচ্ছে এই 74 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর যে ক্রেতা বা যে কিনবে তার জন্য কিন্তু এই 74 হচ্ছে ক্রয় মূল্য, তার জন্য এটা হচ্ছে ক্রয় মূল্য। তো এখন এই যে এখানে বলছে যে মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 আর 3108 টাকায় ক্রয় করলো, তার মানে এই ক্রয় মানে এই 2590 এটা দোকানদারের হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রেতার হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখব যে ক্রয় মূল্য এই প্রথম জোড়ার ক্ষেত্রে লিখব যে প্রথম, এখানে এই শব্দটা লিখব যে প্রথম জোড়ার ক্ষেত্রে, প্রথম জোড়ার ক্ষেত্রে কি হবে? ক্রয় মূল্য 74 টাকা, মানে ক্রেতার বা যে কিনবে তার জন্য ক্রয় মূল্য যদি 74 টাকা হয়, প্রকৃত মূল্য ছিল কত? প্রকৃত মূল্য সমান কত? 100 টাকা। এই 74 টাকা কিনতে পারছে, এই 26% ছাড় দেওয়ার কারণে কিনতে পারছে, কিন্তু প্রকৃত মূল্য ছিল তো 100 টাকা। তো সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে প্রকৃত মূল্য কম হবে, আরও কম হলে কি ভাগ, 100 ভাগ হচ্ছে 74 এত টাকা। এখন এই প্রথম জোড়ার ক্রয় মূল্য ছিল কত? 2590 টাকা। তো 2590 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? বেশি হবে আরও, আর বেশি হলে এই 2590 গুণ হবে 2590, নিচে আসবে কত? 74।
তাহলে এত টাকা। তাহলে দেখো এইটা আমরা এখন কাটাকাটি করতে পারি বা ভাগ করব। কাটাকাটি তো এই বড় সংখ্যা, কাটাকাটিতে একদম একবার আমি ভাগ করব। দেখো এই দুইটা শূন্য যদি আমরা বাদ দিই তাহলে থেকে এক দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 2590 পাবো। আর বাদ দিয়ে দুটো শূন্য দিয়ে দিলাম, নিচে আছে কত 74। তো এখন এটাকে যদি আমরা ভাগ করি, এখানে দেখো এই 2590 তারপরে ছিল আরও দুইটা শূন্য, তাহলে এটাকে ভাগ করব হচ্ছে 74 দিয়ে। দেখো 74 তোমার 25-এর ভিতরে কতবার যায়? 25-এর ভিতরে যায় না, তার মানে আরও একটা অঙ্ক আমরা মিলিয়ে নিব। এই 259-এর ভিতরে 74 কতবার যায়? 74 দেখো 3বার যাবে, কারণ এই 7 25-এর ভিতরে কয়বার যায়? 3 7 21, 4 7 28, তো 4 হয় না, 3বার হয়, তার মানে 3বার যাবে। তো আমরা যদি 74কে 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 4 12, 2 হাতে আমার 1, 3 7 21 আর 1 22। দেখো 222 পেলাম, আর এখানে আছে 269, তাহলে এই 3ই হবে। 3 দিলাম, এখানে 222। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এখানে পাবো 7 আর এখানে পাবো 3, তাহলে 37 আর 2 2 মিলে গেল। তো এখান থেকে আরেকটা শূন্য এখন আমি নামাইলাম, তাহলে পেলাম কত? 370। এখন এই 370-এর ভিতরে এই 74 কতবার যায়? দেখো এই 7 37-এর ভিতরে যায় কত? 4 7 28, 5 7 35, 6 7 42, তো 6বার হবে না, 5বার যাবে। তো 5 দিয়ে যদি আমরা এই 74কে গুণ করি, দেখো এই 4 5 20-এর শূন্য, 4 5 20-এর শূন্য, হাতে আমার 2, 5 7 35 আর 2 37, দেখো এই 370 মিলে যাচ্ছে, তাহলে 5বার হবে এই 370। দেখো মিলে গেল। তাহলে এইখানে তো আরও দুইটা শূন্য আছে, এখানে এই যে আরও দুইটা শূন্য আছে, তো এই দুইটা শূন্য সরাসরি আমরা এখানে বসাই দিলাম। তার মানে এই 2590 টাকা যদি ক্রয় মূল্য হয়, প্রকৃত মূল্য ছিল কত? 3500 টাকা। এই জুতা জোড়ার প্রকৃত মূল্য ছিল কত? 3500 টাকা। আর এইটুকু হচ্ছে রাফ, এই যে এই পাশে যেটুকু করলাম এইটুকু রাফ। তো প্রকৃত মূল্য এখানে পেলাম কত? 3500 টাকা। একইভাবে আমরা দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে বের করব, যে দ্বিতীয় জোড়া বা দ্বিতীয় জুতা জোড়ার ক্ষেত্রে, দ্বিতীয় জুতা জোড়ার ক্ষেত্রে এই একই নিয়ম, যে ক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য কত? 100 টাকা। এখন সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? কম হবে, তার মানে 100 ভাগ হচ্ছে 74। আর ক্রয় মূল্য যদি এখানে দেওয়া আছে কত? 3108 টাকা। 3108 টাকা হলে প্রকৃত মূল্য এখন আবার বেশি হবে, তার মানে 100 গুণ হচ্ছে 3108, নিচে আছে কত? 74, এত টাকা। এখন এটাকেও যদি আমরা গুণ করি, এই দেখো 3108-কে যদি আমরা এই দুইটা শূন্য বাদ দিই, 1 দিয়ে গুণ করলে 3108 এটাই পাবো। আর এই বাদ দিয়ে দুইটা শূন্য এখন বসাই দিলাম, ভাগ হবে কত? 74। তো এইটাও আমরা এখানে এরকম রাফ করব, এই 3108 তারপরে দুইটা শূন্য, এটাকে ভাগ করব কত দিয়ে? 74 দিয়ে। তো এটাকেও যদি আমরা 74 দিয়ে ভাগ করি তাহলে দেখো এই 74 এই 31-এর ভিতরে যায় না, 310-এর ভিতরে কতবার যায়? দেখো 310-এর ভিতরে কতবার যাবে? 7 হচ্ছে এই 31-এর ভিতরে 4 7 28, মানে 4বার যায়। এই 7 31-এর ভিতরে 4বার যায়। তো আমরা যদি 74-কে 4 দিয়ে গুণ করি, 74 গুণ হচ্ছে 4, তাহলে দেখো 4 4 16, 6 হাতে আমার 1, 4 7 28 আর 1 29, তো 296। আর এইখানে আছে তোমার এই 310, তার মানে এই 4বারই হবে। তাহলে এখানে পাবো হচ্ছে 296, বিয়োগ করলে এখানে পাবো 4, হাতে আমার 1, 1 আর 9 10, 10 আছে কত হলে 11 হবে? 1 হইলে 14, এক হলে হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 3 মিলে গেল। তাহলে এখানে পেলাম কত? 14। তো এখন এখান থেকে আমি 8 যদি নামাই, এই 74 148-এর ভিতরে কতবার যায়? 148-এর ভিতরে 74 যাবে 2বার। তো 4 দুগুণি হচ্ছে 8 আর 7 দুগুণি 14, দেখো মিলে গেল। তাহলে
এইখানে যে আরও দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্যকে একবারে কেটে আমি এখানে বসাই দিলাম। তার মানে এইখানে দাম পেলাম কত, প্রকৃত মূল্য পেলাম হচ্ছে 4,200 টাকা, আর এইটুকু হচ্ছে রাফ। তাহলে দেখো প্রথম জুতা জোড়ার দাম পাইছি আমরা, প্রকৃত মূল্য হচ্ছে 3500 টাকা, আর দ্বিতীয় জুতা জোড়ার প্রকৃত মূল্য পাইছি 4200 টাকা। এখন এইখানে প্রথম প্রশ্নটা ছিল প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত, তাহলে প্রথমটার উত্তর হবে এই প্রথম জোড়ার দাম 3500 টাকা প্রকৃত মূল্য এবং দ্বিতীয় জোড়ার প্রকৃত মূল্য হচ্ছে 4200 টাকা। এটাই হচ্ছে উত্তর ক নম্বরে। তাহলে এখানে আমরা এই ক নম্বর লিখে দিলাম, এখানে ক নম্বর লিখে তারপরে এই দুইটা উত্তর এখানে লিখে দেব। আর খ নম্বরে এখন আমরা বের করব যে জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। দেখো প্রথম জোড়ার ক্ষেত্রে সাশ্রয় হয়েছে কত টাকা, তো প্রথম জোড়ার ক্ষেত্রে সাশ্রয় হলো, প্রথম জোড়ার প্রকৃত দাম ছিল কত 3500, আর কিনছে কত দিয়ে, কিনছে হচ্ছে 2590 টাকা দিয়ে। তাহলে সাশ্রয় হবে কত, এই 3500 থেকে 2590 যদি আমরা বিয়োগ করি, 0 0 মিলে গেল 0, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল। তার মানে 910 টাকা হচ্ছে প্রথম জোড়ার ক্ষেত্রে সাশ্রয় হলো। আবার দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে সাশ্রয় হলো কত, দ্বিতীয় জোড়ার প্রকৃত দাম ছিল 4200 টাকা, আর কিনছে কত দিয়ে 3108 টাকা দিয়ে। তাহলে বিয়োগ করবো এটা, তাহলে এইখানে বিয়োগ করলে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে আমার 1, 1 আর 0 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0, আর 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। তার মানে 1092 টাকা হচ্ছে দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে সাশ্রয় হলো। এখন প্রশ্নটা ছিল জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। তো সুতরাং জুতা ক্রয় বাবদ সাশ্রয় হলো, এখন আমরা যোগ করবো। এই প্রথম জোড়ার ক্ষেত্রে 910 টাকা সাশ্রয় হয়েছে, দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে 1092 টাকা, এই হচ্ছে মোট সাশ্রয়। এখন যদি আমরা যোগ করি, দেখো এই 2 আর 0 যোগ করলে 2, 9 আর 1 যোগ করলে 10-এর 0, হাতে আমার 1, 1 আর 0 1, 1 আর 9 হচ্ছে 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, মানে 2002 টাকা তার সাশ্রয় হয়েছে, এত টাকা। তো এটা হচ্ছে খ নম্বরের উত্তর। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্কই বুঝতে পারছো, এই ক নম্বর এবং খ নম্বর 13। তো এখন আমরা 14 নম্বর ম্যাথ সমাধান করব। আচ্ছা 14 নম্বর অঙ্কটা দেখো যে মতিন সাহেবের মাসিক আয় হচ্ছে 55,500 টাকা এবং তার মধ্যে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। আর কবির সাহেবের মাসিক আয় হচ্ছে 48,000 টাকা, তিনি বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন 14,400 টাকা। ক নম্বর প্রশ্ন হচ্ছে তাদের প্রত্যেকের আয়ের ওপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা প্রকাশ করি, মানে 100 টাকায় কত টাকা বাড়ি ভাড়া কে দেয় সেটা আমরা শতকরায় প্রকাশ করব। তো দেখো এখানে তা লিখবো আমরা এই মতিন সাহেব এই 55,500 এত টাকার মধ্যে বাড়ি ভাড়া দেয়, এত টাকার মধ্যে বাড়ি ভাড়া দেয়। বাড়ি ভাড়া দেয় কত টাকা, 13,875 টাকা, 13,875 এত টাকা। সুতরাং মতিন সাহেব 1 টাকার মধ্যে বাড়ি ভাড়া দেয়, আরও কম হলে কি ভাগ, এই 13,875 ভাগ কত, এই যে 1 লিখছি এই বরাবর যে সংখ্যাটা আছে 55,500 টাকা, এত টাকা। এখন বলছে যে শতকরা কত টাকা দেয়, শতকরায় প্রকাশ করতে বলতো। সুতরাং মতিন সাহেব 100 টাকার মধ্যে বাড়ি ভাড়া দেয়, 1 টাকার মধ্যে যা দেয় 100 টাকার ভিতরে আরও বেশি দেয়, বেশি হলে এই 100টা তাহলে গুণ হবে। এখন এই 13,875 গুণ হচ্ছে 100, আর নিচে আসবে কত 55,500।
500 এত টাকা। তাহলে এখন এই ভাগটা আমরা করব। এই দেখো এখানে দুইটা শূন্য আছে, এই শেষের দুইটা শূন্য, এই শেষের দুইটা শূন্য কাটাকাটি করলাম। তাহলে এইখানে থাকলো 13,875 আর নিচে আসবে কত, এই 555। তাহলে এইটাকে 555 দিয়ে ভাগ করলে যত পাবো সেটাই হবে 100 টাকার ভিতরে বাড়ি ভাড়া। দেখো তাহলে এই ভাগটা তোমাদেরকে যে বাম পাশে রাফ দেখাই দিলাম, এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 25 টাকা। তাহলে এইখানে হবে 25 টাকা। এই 100 টাকার ভিতরে 25 টাকা সে বাড়ি ভাড়া দেয় মতিন সাহেব। তো একইভাবে আমরা এই কবির সাহেবের ক্ষেত্রেও আমরা এটা বের করব যে কবির সাহেব, দেখো কবির সাহেবের ক্ষেত্রে তাহলে একইভাবে আমরা বের করলাম যে কবির সাহেব 48,000 টাকার মধ্যে বাড়ি ভাড়া দেয় 14,400 টাকা, 1 টাকার ভিতরে দেয় কম, এখানে ভাগ করলাম 48,000 দিয়ে। 100 টাকার ভিতরে দেয়, এই 100 তাহলে গুণ হবে, বেশি হবে এখন। তো এখন যদি কাটাকাটি করি, এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কাটলাম, আর এই শূন্যটা এই শূন্যর সাথে কাটলাম। তাহলে উপরে থাকলো 1440, নিচে 48। এই ভাগ দেখো এখানে রাফ আমি দেখাই দিছি, এই 1440 48 দিয়ে ভাগ করলে এখানে পাবো 30। তাহলে 30 টাকা সে 100 টাকায় বাড়ি ভাড়া দেয়। তো এখন তাহলে এই ক নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম যে তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ শতকরায় মতিন সাহেব দেয় 25 টাকা আর কবির সাহেব দেয় 30 টাকা। এটাই হচ্ছে উত্তর। আর খ নম্বর দেখো, খ নম্বরে কী বলছে যে দুইজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি দেয়। তো এখানে দেখো আমরা যেটা পাইছি সেটা আগে লিখি, যে মতিন সাহেব শতকরা বাড়ি ভাড়া দেয় 25 টাকা আর কবির সাহেব শতকরা বাড়ি ভাড়া দেয় 30 টাকা। তাহলে তোমরা বুঝতেই পারছো কে বাড়ি ভাড়া বেশি দেয়। তো অতএব এখানে লিখবো, তো অতএব এই কবির সাহেব এখানে প্রশ্ন ছিল কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা দেয়। অতএব কবির সাহেব বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা দেয়। এটাই হচ্ছে তোমার খ নম্বরের উত্তর। তো এই ছিল তোমাদের 104 পৃষ্ঠার শেষের যে 3টা ম্যাথ 12, 13, 14 সমাধান। তো আশা করি সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 105 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।